এখন তো প্রায় সকলকেই বলা হচ্ছে, ভাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো, দাদা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন। কিন্তু বেশিরভাগ লোকই জানে না মিউচুয়াল ফান্ড আসলে কি বা কাকে মিউচুয়াল ফান্ড বলে। আর যদি জেনেও থাকে তো ব্যাস ওইটুকু পর্যন্তই, তার চেয়ে বেশি কিছু নয়। মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপনেই বলা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টস আর সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল স্কিম রিলেটেড ডকুমেন্ট কেয়ারফুলি। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ, অনুগ্রহ করে বিনিয়োগের আগে সমস্ত নথিপত্র ভালো করে পড়ে নেবেন। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে একটা ভালো ফান্ড বেছে নেওয়া যেতে পারে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন, তাহলে সহজেই বুঝতে পারবেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে কিভাবে আপনি লাভবান হতে পারেন। আর লাভ করতে হলে মানে ক্যাপিটাল গেইন যদি করতেই হয়, তাহলে তো ভালো ফান্ড নির্বাচন করতেই হবে। কোন কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা একটা ভালো ফান্ড চিহ্নিত করতে পারি, চলুন সেটা দেখে নেওয়া যাক। আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, সেই টাকা কিন্তু ডাইরেক্ট মার্কেটে ইনভেস্ট হচ্ছে না। দুইভাবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যায়, এসআইপি আর লামসাম, কিন্তু কোনোটাই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হচ্ছে না। আপনার টাকা আগে যাবে এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে। এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই এরকম অনেক এএমসি রয়েছে। এদের আন্ডারে আবার অনেক ব্রোকার, সাব ব্রোকার রয়েছে। সেই এএমসি তার ফিস চার্জ কেটে নিয়ে বাকি টাকা আপনার হয়ে ইনভেস্ট করাবে। মানে আপনি যদি ধরুন 1,00,000 টাকা ইনভেস্ট করতে চাইছেন, 1,00,000 টাকার একটা চেক দিয়েছেন, এএমসির ফিস হলো 0 to 2%। সেটা ফান্ডের ধরন অনুযায়ী হয়ে থাকে। ধরুন কোনো ফান্ডে 1% চার্জেস আছে, তাহলে এএমসি 1% তার চার্জ কেটে 99,000 ইনভেস্ট করবে মার্কেটে। এক্সপেন্স চার্জ যত কম হবে নিশ্চয়ই ততই আমাদের মঙ্গল হবে। এবার আপনাকে মার্কেট ক্যাটাগরি সম্পর্কে বুঝতে হবে। দেখুন, ডেট ফান্ড, ইকুইটি ফান্ড, হাইব্রিড ফান্ড, রিয়েল এস্টেট এরকম অনেক মার্কেট ক্যাটাগরি রয়েছে। এখানে ইকুইটি ফান্ডের আন্ডারে বিভিন্ন ফান্ড আছে, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, আরও এরকম অনেক রকম রয়েছে। লার্জ ক্যাপ ফান্ড মানে হলো টপ 100 কোম্পানি বাই দেয়ার মার্কেট ক্যাপ। মিড ক্যাপ ফান্ড মানে হলো টপ 101 থেকে 250 কোম্পানি বাই দেয়ার মার্কেট ক্যাপ। অর্থাৎ লার্জ ক্যাপ ফান্ডের থেকে মিড ক্যাপ ফান্ড হলো কিছুটা ছোট। স্মল ক্যাপ ফান্ড মানে যেসব কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000 কোটি টাকার নিচে রয়েছে, সেই সব কোম্পানিকে বলা হচ্ছে। এরকম ভাবেই রয়েছে মাল্টি ক্যাপ ফান্ড, ফ্লেক্সি ক্যাপ ফান্ড, অনেক কিছুই রয়েছে। এখানে কোনো কোম্পানির মার্কেট ক্যাপ অনুযায়ী ক্যাটাগরি করা হয়েছে। কোন ফান্ডে কতটা ভালো পারফর্ম হতে পারে সেটা একটা সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। হাতি কি হয়? ধীরে ধীরে চলে, আর যেখানে যেখানে পা পড়ে সেটা সলিড কিনা ভালোভাবেই বুঝতে পারি। তাই লার্জ ক্যাপ ফান্ডের কোনো রিস্ক নেই, আপনার টাকা ডুববে না, কিন্তু হাতির মতোই ধীরে ধীরে বাড়বে। অন্যান্য কোম্পানির তুলনায় প্রফিট মার্জিন হবে স্লো, কিন্তু ক্যাপিটাল মানি পুরো সেফ থাকবে। মিড ক্যাপ ফান্ডের কোম্পানিগুলো হলো উট হাতির থেকে জোরে দৌড়ায়, মানে লার্জ ক্যাপ কোম্পানিকে ছাড়িয়ে যেতে পারে এই সব ফান্ডগুলি। সবসময় যে তা হবে সেটা নয়, কিন্তু সম্ভাবনা থেকেই যায়। স্মল ক্যাপ ফান্ডকে তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন ঘোড়া, তাই তো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, কিন্তু জানেন তো ওই ঘোড়ার পালে কিন্তু ক্যাপিটাল মানি পুরো সেফ থাকবে। মিড ক্যাপ ফান্ডের কোম্পানিগুলো হলো উট হাতির থেকে জোরে দৌড়ায়, মানে লার্জ ক্যাপ কোম্পানিকে ছাড়িয়ে যেতে পারে এই সব ফান্ডগুলি। সবসময় যে তা হবে সেটা নয়, কিন্তু সম্ভাবনা থেকেই যায়। স্মল ক্যাপ ফান্ডকে তাহলে আপনি নিশ্চয়ই ভাবছেন ঘোড়া, তাই তো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, কিন্তু জানেন তো ওই ঘোড়ার পালের সাথে কিছু গাধাও থাকে। মানে এখানে লার্জ ক্যাপ ও মিড ক্যাপের চেয়ে বেশি দ্রুত লাভ হতে পারে বা তুলনামূলকভাবে বেশি ডাউনও হতে পারে। রিস্ক ও প্রফিট দুটোই এখানে হাই, সমান তালে চলে। মাল্টি ক্যাপ ফান্ড লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপে ইনভেস্ট করছে, কিন্তু ইনভেস্টমেন্ট রেশিও কত হবে তার একটা গাইডলাইন রয়েছে। কোন ফান্ডে কত ইনভেস্ট হচ্ছে তা জানানো হয়। আর ফ্লেক্সি ক্যাপে প্রয়োজন অনুযায়ী লার্জ ক্যাপ থেকে মিড ক্যাপ বা মিড ক্যাপ থেকে স্মল ক্যাপ, যেখানে ইচ্ছা খুব সহজেই যাওয়া যায়। এখানে বিধিনিষেধ বলে তেমন একটা কিছু নেই, সেটা আপাতত গাইডলাইনগুলো শিথিল করা রয়েছে। দেখুন,
এক্সপেন্স রেশিও যদি বেশি হয় তাহলে লার্জ ক্যাপ কেন ফ্লেক্সি ক্যাপও ভালো হবে না, কেননা এক পয়সাও এখানে গুরুত্বপূর্ণ। এক পয়সাও এখানে জমে জমে হাজার হাজার ডিফারেন্ট করে দিতে পারে। ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট ইকুইটি ফান্ডের তুলনায় রিস্ক কম, তাই প্রফিটও তুলনামূলকভাবে কম হতে পারে। আর হাইব্রিড ফান্ড হলো ইকুইটি আর ডেট ফান্ডের একটা কম্বিনেশন, কিন্তু সবসময় সেটা নাও হয়ে থাকে, কিছু ব্যতিক্রম থাকে। এবার আসছি এক্সিট লোডের ব্যাপারে। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছি মানে আমার একটা গোল আছে, নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমি সেভিংস করছি। হতে পারে আমাকে আগেই হয়তো টাকা তুলতে হবে বা কোনো এমার্জেন্সি চলে এসেছে, টাকার দরকার। সেক্ষেত্রে কোনো কোনো ফান্ড এক্সিট লোড হিসাবে চার্জ করে থাকে। আরও অনেক ব্যাপার রয়েছে যেখানে এক্সিট লোড চার্জ দিতে হয়। সেই চার্জ যে ফান্ডে কম হবে বা নীল থাকবে কিনা সেটা জেনে নেওয়াই ভালো। ফান্ড হিস্ট্রি সম্পর্কে জেনে নেওয়াটা জরুরি। লাস্ট 5-6 বছর হলো একটা মোটামুটি ভালো টাইম পিরিয়ড। সেখানে দেখতে হবে কোন কোন ফান্ড ভালো। স্টক মার্কেটে নতুন যখন কোনো কোম্পানির শেয়ার লঞ্চ করে তখন সেটা আইপিও আকারে বাজারে আসে। আইপিও মানে নিশ্চয়ই জানেন, ইনিশিয়াল পাবলিক অফারিং। ঠিক এরকমই নতুন কোনো মিউচুয়াল ফান্ড বাজারে লঞ্চ করলে সেটা হয় এনএফও, অর্থাৎ নিউ ফান্ড অফার। এখানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত সময় থাকে এন্ট্রি হওয়ার। তারপর টাইম পিরিয়ড শেষ হয়ে গেলে কয়েকদিন পরে ফান্ডটি আবার সকলের জন্য ওপেন হয়ে যায়। এনএফও পিরিয়ডে ফান্ডের ন্যাব ভ্যালু থাকে সাধারণত 10 টাকা। এনএফওর পরে যখন মার্কেটে কমন হয়ে যায় ফান্ডটি, তখন ন্যাব ভ্যালু 10 টাকা থেকে বাড়বে না কমে 9 টাকা বা 7 টাকা হবে, সেটা গ্যারান্টি দিয়ে কেউ আগে থাকতে বলতে পারে না। অনেক সময় আইপিও বলুন বা এনএফও বলুন, এমনটাই হয়েছে। এনএফও পিরিয়ডের চেয়ে ন্যাব ভ্যালু কমে গিয়ে মার্কেট শুরু করেছে। তাই এক্ষেত্রে আমি সাজেস্ট করব এনএফও পিরিয়ডে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করতে। ফান্ড যদি পছন্দই হয় তো এনএফও পিরিয়ড কেটে গেলে তারপরে ইনভেস্ট করাটাই লাভজনক। সেক্ষেত্রে আপনি ন্যাব ভ্যালু যেটাই পান না কেন সেটার আপ অ্যান্ড ডাউন হলেও তা খুব বেশি দিন স্টে করবে না। কিন্তু স্টার্টিং পিরিয়ডেই যদি আমার মাইনাস দিয়ে শুরু হয় তাহলে প্রফিটের জায়গায় যেতে অনেকটাই সময় লেগে যেতে পারে। যদিও সব ক্ষেত্রে তা হয়নি, কিছু ব্যতিক্রম লক্ষ্য করা গেছে, তবুও আমার সাজেশন আফটার এনএফও পিরিয়ড ইনভেস্টমেন্ট করাটাই বেটার অপশন। এখন আপনাদের মাথায় নিশ্চয়ই একটা প্রশ্ন দেখা দিয়েছে যে এত সব ইনফরমেশন পাওয়া যাবে কি করে, বা ব্রোকার তো এত সব কথা নাও বলতে পারে। সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, সব সমস্যারই সমাধান থাকে। আর এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন গুগলে। ফোন থেকেই সার্চ করে দেখে নিতে পারবেন যে কোনো মিউচুয়াল ফান্ডের পাস্ট ও প্রেজেন্ট হিস্ট্রি। তাছাড়া যে কোনো ফান্ডের সিড বা কিম বলে ডকুমেন্ট থাকে, চাইলেই আপনি সেগুলো ডিটেলসে পড়ে নিতে পারবেন। আমি যেসব পয়েন্টের কথাগুলো বললাম, যে কোনো ফান্ড নির্বাচন করার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ মেন ফ্যাক্টর। এছাড়া আরও অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলি বলে দেয় কোনো ফান্ডের সঠিক নির্বাচন করা হচ্ছে কিনা, তবে সেগুলি মেন ফ্যাক্টর নয়। রিস্ক প্যারামিটার বা রিস্কোমিটার দেখে সবকিছু যাচাই করাও যায় না। প্যারামিটারে কাঁটা হাই রিস্কে থাকা মানেই যে ফান্ডটি খারাপ হবে তা কিন্তু নয়। তাছাড়া যেখানে রিস্ক বেশি থাকবে সেখানেই কিন্তু গেইনের সম্ভাবনা বেশি থাকে।